হাসনাত ভাই, এখন সাউন্ডটা ঠিকঠাক আছে? যদি একটু জানান। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন স্ক্রিনটা শেয়ার করো। দেখা যাচ্ছে না এখন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন তো আমার স্ক্রিন আশা করে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। শুরু করো। হোপফুলি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের অফিসিয়ালি সাধারণ জ্ঞান ক্লাসে সূচনা হতে যাচ্ছে। একটু দেরিতে শুরু হওয়ার জন্য আমি সকলের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। দেরিতে হলেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা আমাদের অনুষ্ঠানটি বা আমাদের আয়োজনটি আমরা শুরু করতে পেরেছি, এবং আল্লাহর কাছে এটাই প্রার্থনা, আল্লাহ যেন আমরা যারা আপনাদেরকে গাইড দেওয়ার জন্য আছি এবং আপনারা যারা বা আপনাদের যাদেরকে উদ্দেশ্য করে আমাদের এই আয়োজন, আশা করি সবাই সুন্দর, সুস্থ এবং সফলতার সাথে এই যাত্রার প্রতিটি পদে অংশ নিয়ে এই যাত্রাকে কিংবা এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করব। এবং আল্লাহর কাছে এটাই চাওয়া, সবাইকে যেন আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের সাফল্য দান করেন, ইনশাআল্লাহ। আজকে বেসিক্যালি আমি সাধারণ জ্ঞান পড়ার কিছু দিক নির্দেশনা এবং আমাদের যে নির্ধারিত টপিক রয়েছে বাংলাদেশ পরিস্থিতি, তার উপরে আলোচনা। আমি একটা কথা বলতে চাই, সাধারণ জ্ঞান বিষয়টা আসলে একটু জটিল টাইপের। পুরো বিষয়টা একদম মুখস্থ করা লাগে বা খুব মনে রাখা লাগে। সেক্ষেত্রে আমাদের হয় যে কি, আমরা বারবার না পড়লে আমরা বিষয়টা ভুলে যাই কিংবা ঠিকঠাক মনে রাখতে পারি না। সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, একটা জিকে বই প্রথমে নিয়ে একবার শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে প্রথমে একবার শেষ করে ফেলা। সেটা শুরুর 15 কিংবা 20 দিনের মধ্যে যদি কেউ করতে পারে খুব ভালোভাবে বুঝে বুঝে, 15টা দিনের মধ্যে যদি কেউ করতে পারে, আমি মনে করি সে অন্যদের তুলনায় কিংবা জিকে প্রস্তুতির ক্ষেত্রে সে খুবই সুবিধা পাবে। আমি আশা করব আপনারা নিজেদের পছন্দ মতো কোনো একটা লেখকের বই নিশ্চয়ই নিয়ে নিয়েছেন এতদিন। আর আপনারা যারা সেকেন্ড টাইমার আছেন তারা নিশ্চয়ই অনেকটা পড়াশোনা করেছেন, এবং তাদের জন্য বিষয়টা আল্লাহ সহজ করে দিন। এরপর যে আমরা আমাদের পড়াশোনায় ফিরে যাই, আমাদের এখানে রুটিন রয়েছে কিছু। আমরা ইনশাআল্লাহ এই রুটিন অনুযায়ী আমরা আমাদের ক্লাসগুলো করব। আমরা একটু দেখি আজকে, বেশি কিছু করবো না, আমরা একটু অল্পতে দেখি বাংলাদেশ পরিস্থিতি। বাংলাদেশ, এটা আমাদের মাতৃভূমি, যেটা আমরা 1971 সালে 25শে মার্চ। কোনো সমস্যা? হ্যালো, একজন একটু কষ্ট করে সাউন্ড অন করে বলেন যে সমস্যা আছে নাকি। সবাই একটু রেসপন্স করো। অথবা মেসেজে লিখে বলেন আপাতত আপনার কোনো সমস্যা আছে কিনা, একটু কষ্ট করে জানান। সাউন্ড শুনতে কোনো সমস্যা কিংবা আমার লেখা দেখতে কোনো সমস্যা হলে একটু জানান কষ্ট করে। আহ ধন্যবাদ। আশা করছি কোনো সমস্যা নেই। আমি ইনশাল্লাহ একটু লাউডলি বলার চেষ্টা করছি। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, যেটা 1971 সালে 25শে মার্চ থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত অনেক শহীদ, আমাদের মা বোনের আত্মসম্মান এবং আমরা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময় পেয়েছি। আমাদের বাংলাদেশের একটু পরিস্থিতি সম্পর্কে আমরা একটু ধারণা নিই।
বাংলাদেশকে আমরা বাংলাদেশ নামে চিনি, কিন্তু আমাদের যেটা সংবিধান রয়েছে, সেই সংবিধানকে আমাদের দেশের নাম দেওয়া হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখানে একটু বানানটা ভুল আছে। এখানে একটু বানানটা ভুল আছে। তোমরা একটু কষ্ট করে এই জিনিসটা একটু ঠিক করে নিবে। ভাইয়া দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? না ভাই, স্ক্রিন কালো দেখা যাচ্ছে। ভালো দেখা যাচ্ছে। তাহলে তো সমস্যা, একটু দেখবে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জি জি ভাই। ভাইয়া একটু খেয়াল করে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। জি ঠিক ভাই। আছে, ধন্যবাদ করার জন্য। এই যে প্রজা, এখানে তন্ত্রী একটা প্র যোগ হবে, হ্যাঁ। তো বিষয়টা এতটুকুই। আমরা আসি এরপরে। আচ্ছা, আমরা আসি এরপরে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেটার ইংরেজিতে নাম হচ্ছে কি, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, যেটার বাংলা অনুবাদ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমরা এই জিনিসটা একটু বুঝি, বাংলাদেশ একেবারে গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক। তো আমরা গণতান্ত্রিক কিংবা প্রজাতান্ত্রিক, সেটার একটা বিরাট ব্যাখ্যা আছে। ওইটা আমাদের অতটুকু জানার দরকার নাই। তবে আমরা এটা জানি রাখি, বাংলাদেশ একেবারে গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক। এবং বাংলাদেশে যে সরকার ব্যবস্থা বিদ্যমান, সেটাকে আমরা কয়েকটা নামে ডাকতে পারি। যেমন, আচ্ছা, আমরা একটু এই জায়গায় একটু দেখি, বাংলাদেশে যেটা সরকার ব্যবস্থা রয়েছে, সেটাকে আমরা কয়েকটা নামে ডাকতে পারি। প্রথমত হলো এটা সংসদীয় সরকার ব্যবস্থা। তারপরে এটার অপর নাম হতে পারে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। মন্ত্রী আচ্ছা, একটু খাতায় নোট করে নেন কষ্ট করে, আমার একটু ডিভাইস প্রবলেম হচ্ছে। তিন ধরনের, এটাকে তিনটা নামে ডাকতে পারি। একটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রী সরকার, আহ তারপর হলো সংসদীয় পদ্ধতির সরকার। এইসব নামে ডাকতে পারি। এছাড়া আরো কয়েকটা ছোটখাটো নাম ডাকতে পারি, এটা দেখে নিতে পারেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু জানি এই নামটা কিভাবে আসলো। এটা আসছে বঙ্গ, বঙ্গ থেকে বাঙ্গাল, সুবে বাঙ্গাল। তারপর হচ্ছে পূর্ববঙ্গ, যেটা 1905 সালে বঙ্গভঙ্গের সময় সৃষ্টি হয়েছিল। এরপর আসছে পূর্ব পাকিস্তান 1956 সালে। তারপর আসছে 5 ডিসেম্বর 1969 সাল। তারপর আছে প্রজাতন্ত্রী বাংলাদেশ, 17 এপ্রিল 1971 নামকরণ করা। আমরা একটু জানি বঙ্গ থেকে বাঙ্গাল, বাঙ্গাল থেকে সুবে বাঙ্গাল বা পূর্ববঙ্গ। আমরা বঙ্গ, বঙ্গ শব্দটা উল্লেখ কোথায় পাই? আমরা এটা ঐতরেয় আরণ্যক গ্রন্থে এই শব্দটার উল্লেখ পাই। এরপর আসছে বাঙ্গাল, বাঙ্গাল শব্দটা আমরা এর আরো পরবর্তীতে উল্লেখ পাই। এরপর আসছে সুবে বাঙ্গাল। সুবে বাঙ্গাল এই জিনিসটা মূলত শুরু হয়েছে মুঘল আমল থেকে। মুঘল আমলে, মানে সুবা শব্দের অর্থ হলো একটা প্রদেশ। বাংলা একটু মুঘলদের আমলে একটা প্রদেশ হিসেবে মর্যাদা পায়, সেই থেকে সুবে বাঙ্গাল। এরপর আসছে পূর্ববঙ্গ, যেটা ব্রিটিশ আমলে একটা প্রশাসনিক সংস্কার ছিল।
বাংলাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে এলাকা নিয়ে পশ্চিমবঙ্গ, এবং এরপরে হচ্ছে ঢাকা, আসাম ইত্যাদি অঞ্চল নিয়ে পূর্ববঙ্গ গঠিত হয়েছিল, যেটা 1905 সালে হয়েছিল। পূর্ব পাকিস্তান, যেটা 1956 সালে পাকিস্তান তাদের সংবিধানে মর্যাদা দিয়েছে। বাংলাদেশ, যেটা 5 ডিসেম্বর 1969 সাল, এটা সম্ভবত বঙ্গবন্ধু একটা ভাষণে বা বক্তৃতায় বলেছে। তারপর আছে প্রজাতন্ত্রী বাংলাদেশ, যেটা 17 এপ্রিল 1971 সালে নামকরণ করা হয়। সেটা সম্পর্কে আমরা একটু জানবো। আপাতত এই তথ্যটা একটু কনফিউজিং। প্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তবে 17 এপ্রিল এবং 10 এপ্রিল এই দুইটা বিষয়ে আমরা একটু পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। স্বাধীনতা লাভ, আমাদের এই প্রিয় ভূখণ্ড মাতৃভূমি, 1,47,570 বর্গ কিলোমিটারের মাতৃভূমি, 16 ডিসেম্বর 1971 পাকিস্তান থেকে বিজয় লাভ করে। সেজন্য আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর। বিজয় লাভ করে বিদায়, বিজয় লাভ করে বিদায় আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর। এবং যেহেতু স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল 26 তারিখ প্রথম প্রহরে, সেজন্য 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। আশা করি স্বাধীনতা এবং বিজয় দিবস এই দুইটার মধ্যে আমাদের কনফিউজিং থাকবে না। দেখেন, সরকার প্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, আবার সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। এইখানে একটা জিনিস বুঝে, এই যে দেশের সরকার প্রধান প্রধানমন্ত্রী, তাহলে আমরা সেটাকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা সংসদীয় ব্যবস্থার সরকার ইত্যাদি বলতে পারি। এই সরকার ব্যবস্থা আমরা প্রধানত দেখতে পাই যুক্তরাজ্যে বা ইউকে, ইউনাইটেড কিংডম। তো এটাকে অনেকে যুক্তরাজ্যীয় সরকার ব্যবস্থা বলে থাকে। শাসন পদ্ধতি সংসদীয় গণতন্ত্র। আমরা আমাদের গণতন্ত্রটা চর্চা করি সংসদীয় ভাবে। আমরা নির্দিষ্ট একটা সংসদীয় এলাকার একজন প্রতিনিধিকে আমরা মেজরিটি% ভোটে সংসদে পাঠাই। সেই সংসদে গিয়ে যখন কোনো একটা আইন পাস করে বা কোনো একটা আইনের পক্ষে বা বিলের পক্ষে ভোট দেয়, ধরে নেওয়া হয় ওই এলাকা সমস্ত মানুষের পক্ষ থেকে সে ভোট দিচ্ছে। এবং ওই এমপি যিনি আমাদের মাধ্যমে নির্বাচিত হয়, তিনি পার্লামেন্টে আমাদের পক্ষ থেকে ভোট দেন। এবং এই যে সংসদে যেটা ভোট হয়, ওই ভোটের মাধ্যমে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হয়। আমরা কিন্তু রাষ্ট্রপতিকে সরাসরি নিজেরা ভোট দিয়ে নির্বাচিত করি না। রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোট। সেজন্য রাষ্ট্রপতির নির্বাচনটা আসলে পরোক্ষ নির্বাচন। এবং আমাদের দেশের শাসন পদ্ধতি হচ্ছে সংসদীয় গণতন্ত্র, পার্লামেন্ট, জাতীয় সংসদ। এখানে হাউস অফ দ্য নেশন হবে, এখানে একটা ভুল আছে, আমরা সেটা একটু কারেকশন। হাউস অফ দ্য নেশন এটা লিখে যাচ্ছে না, একটু দেখেন। এখানে সংসদীয় জাতীয় সংসদ, এটা হাউস অফ দা নেশন, যেটা আমাদের সংবিধানের 65 নম্বর উল্লেখ রয়েছে। এরপর আসি রাজধানী ঢাকা। বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। এটা আমাদের সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। তারপর নোট, আমরা ঢাকা রাজধানীর ইতিহাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের বারবার পরীক্ষায় আসে। আর এখানে আমরা একটা জিনিস দেখবো, এই সালগুলো শুধু জেনে রাখলে হবে না। একটু একটু দেখি, একটু আমাদের রেসপন্স করে জানান আপনারা আপনাদের কারো সমস্যা আছে। আচ্ছা, ধন্যবাদ। আহ ঢাকার শুধু রাজধানীর সালগুলো আমরা মুখস্থ করলে কিংবা একেবারে বলে গেলে হবে না। ওই সালগুলোর সাথে ব্যক্তি সম্পর্কিত এবং শাসনামল দুইটা বিষয় আমরা জেনে রাখবো। ঢাকা প্রথম রাজধানীর মর্যাদা পায় 1610 সালে, এরপরে পায় 1660 সালে, এরপরে পায় 1905 সালে, এরপর 1947 সালে, 1971 সালে।
এখানের মধ্যে 1971, 1947, 1971 যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী বা ওই সময়কার, 1947 সেটা প্রাদেশিক রাজধানী হয়। 1905 সাল সেই সময় পূর্ববঙ্গের রাজধানী হয়। 1660 সাল সেই সময় এবং 1610 এই দুইটা সময় মোগলদের আমলে হয়। এই দুইটা বিষয়ে আপনারা একটু আনসার করার চেষ্টা করেন যে কে কে এগুলাকে রাজধানী করেছে। আমরা পরবর্তীতে আলোচনায় এগুলা সম্পর্কে একটু বিস্তারিত জানবো। রাষ্ট্রভাষা, আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা এটা বলা হয়েছে। এখন রাষ্ট্রভাষা বাংলা, সেটা নিয়ে আমাদের অনেক গৌরবময় ইতিহাস রয়েছে, ইনশাআল্লাহ আমরা সেটা পরবর্তীতে জানবো। জাতীয়তা, জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশ নামে আমরা পরিচিত হই। এখন আমরা একটু ছোট্ট করে জেনে রাখি, হোয়াট ডিফারেন্স বিটুইন বাঙালি এন্ড বাংলাদেশ। আমরা যারা বাংলাদেশের সীমানার মধ্যে বসবাস করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, চাকমা, মারমা, ত্রিপুরা, আহ, যারা বাংলাদেশের নাগরিক, আমরা দেশেই থাকি কিংবা বিদেশে থাকি, যারা এই দেশের নাগরিক, বৈধ নাগরিক, তারাই হচ্ছে বাংলাদেশি। এবং বাংলাদেশের বাইরেও পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, আরাকান কিংবা বিশ্বের যে কোনো প্রান্তে যেই মানুষটা ভাষা কিংবা সংস্কৃতিতে আমাদের বাঙালি হিসেবে আমরা ধরে নিই, ভাষার দিক থেকে, বিশেষত ভাষার দিক থেকে আমরা তাদেরকে বাঙালি হিসেবে গণ্য করি। সেই হিসেবে আমরা জাতি হিসেবে বাঙালি। বাণিজ্যিক রাজধানী, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হলো চট্টগ্রাম। বাংলাদেশের আয়তন, আমাদের এই ভূখণ্ডের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এবং এখানে বর্গমাইলের তথ্যটা একটু একটু কারেকশন করে নিলাম। এটা বর্গমানের তথ্যটা একটু ভুল আছে, আপনারা কারেকশন করে নেবেন এবং এটা দেখবেন কোন জায়গায় আছে, বর্গমাইলটা কত, দুইটাই important। আচ্ছা, বাংলাদেশের অবস্থান আমরা একটু দেখি। বাংলাদেশের অবস্থান, আমরা বাংলাদেশের অবস্থান দেখতে গিয়ে খুব সুন্দরভাবে দেখে নিলাম ভারতের অবস্থান। সে কারণে বলা হয়, একটা দেশের মানচিত্র আঁকা হলে অন্য একটা দেশের মানচিত্র আপনা আপনি আঁকা হয়ে যায়। সেটা হলো ভারত এবং বাংলাদেশ। আপনি যদি ভারতের সম্পূর্ণ মানচিত্রটা আঁকেন আর কি, তাহলে দেখা যাবে বাংলাদেশের মানচিত্র অনেকটা আঁকা হয়ে গেছে। আমরা একটু দেখি বাংলাদেশের পাশে ভারতের কোন কোন অঙ্গরাজ্যগুলো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশের অনেকাংশে জুড়ে রয়েছে। তারপর আসছে আসাম, তারপর আসছে মেঘালয়, তারপর আসছে আসাম আবারও, তারপর আসছে ত্রিপুরা, মিজোরাম। এরপরে দেখা যাচ্ছে আরাকান কিংবা মায়ানমার। আমরা এখান থেকে একটা জিনিস বুঝে গেলাম, বাংলাদেশের সাথে দুইটা দেশের সীমানা রয়েছে। একটা হচ্ছে ভারত, যেটা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। আরেকটা হচ্ছে মায়ানমার, যার সাথে আমাদের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের একটা, একমাত্র চট্টগ্রাম জেলার সাথে কিংবা সরি চট্টগ্রাম বিভাগের সাথে সম্পর্ক রয়েছে। এখান থেকে আমাদের যে জিনিসটা জানা রাখতে হবে পারে সেটা হলো, বাংলাদেশের সাথে ভারতের কয়টা অঙ্গরাজ্যের সীমানা রয়েছে। তো আমরা যেটা দেখতে পেলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে কনফিউজিং করে দেয় সেটা হলো, ভারতের সেভেন সিস্টার নামে একটা জায়গা আছে। ওই সেভেন সিস্টার মূলত ভারতের 7টা অঙ্গরাজ্যকে বোঝায়। সেগুলো সেভেন সিস্টার চিকেন নেকের মাধ্যমে জড়িত হয়েছে। ওই চিকেন নেকটা বাংলাদেশের উত্তরবঙ্গের দিক থেকে খুবই নিকটে। ওই চিকেন নেকটার সাথে যে 7টা অঙ্গরাজ্য জড়িত হয়েছে সেগুলো নিয়ে আমাদের পরীক্ষায় বারবার আসে, কারণ চিকেন নেকটা রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। এবং ওইখান থেকে ঠিক কতটা অঙ্গরাজ্য বাংলাদেশের সাথে জড়িত রয়েছে এবং তার বাইরে কোন রাজ্য আমাদের সাথে জড়িত রয়েছে, এইগুলো আমাদের পরীক্ষায় খুবই আসে। এবং বাংলাদেশের সাথে কয়টা, বাংলাদেশের কয়টা জেলার সাথে ভারতের, বাংলাদেশের কয়টা জেলার সাথে মায়ানমারের, এবং যৌথভাবে কোন জেলাটার সাথে মায়ানমার এবং ভারত দুই দেশেরই সীমানা রয়েছে বাংলাদেশের,
সেই প্রশ্নটিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আমরা পড়াশোনা সেগুলো খুব মনোযোগ। আমি যদি আপনাদেরকে খুব বেশি পড়াবো না, আমি জাস্ট আপনাদেরকে বলবো এইভাবে পড়তে হবে, এই প্রশ্নটা আসতে পারে। আমি পড়ার সময় কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো বারবার বলবো, সেগুলো আপনারা বারবার করবেন, এবং যে তথ্যগুলো দেওয়া দরকার সেটা আমার সামনে থাকুক বা না থাকুক আমরা সেটা দিব। আমি বিশেষত আপনাদেরকে এই জায়গাগুলো দেখানোর চেষ্টা করব যে আমার এই বিষয়টা পড়া লাগবে, আমার এইখান থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, বাংলাদেশের অবস্থানটা একটু দেখি। এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান। আমরা অবশ্যই দক্ষিণ পূর্ব এশিয়ায় বসবাস করি। এরপরে আছে অক্ষাংশ দ্রাঘিমাংশ, 20°34 উত্তর অক্ষরেখা হতে 26°38 উত্তর অক্ষরেখার মধ্যে। আর দ্রাঘিমাংশ 88°01 পূর্ব দ্রাঘিমা হতে 93.41 পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে আমাদের অবস্থানটা রয়েছে। আমরা এইটুকু জিনিসটা মনে রাখলেই হবে। এখানে আহামরি কিছু নেই, যেটা আহামরি ব্যাখ্যা আছে সেটা আপনার সাধারণ যে প্রশ্ন আসবে সেটা আমরা যখন গুগলে পড়বো জিএসটির জন্য হয়তো ইনশাল্লাহ ব্যাখ্যা করে পড়া হবে। বাংলাদেশের উপর দিয়ে দুটি আন্তর্জাতিক রেখা অতিক্রম করেছে, 90° পূর্ব দ্রাঘিমা রেখা এবং ট্রপিক অফ ক্যান্সার তথা কর্কট ক্রান্তিক রেখা। এই দুইটা রেখা, এখানে যেটা ট্রপিক অফ ক্যান্সার তথা কর্কট ক্রান্তিক রেখা রয়েছে, সেটা বারবার আমাদের জন্য পরীক্ষায় আসে, সেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু এক্সট্রা চিহ্ন দিয়ে দাঁড়িয়ে রেখে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। এরপর আসে আয়তনে পৃথিবীর 94তম, জনসংখ্যায় পৃথিবীর অষ্টম, মুসলিম বিশ্বের জনসংখ্যা চতুর্থ, জনসংখ্যায় দক্ষিণ এশিয়ায় তৃতীয়, এশিয়া মহাদেশে পঞ্চম। এই সংখ্যাটা একটু দেখবে। ভৌগোলিক সীমানা আমরা একটু আগে যেটা পড়েছি, উত্তর অক্ষ উত্তর অক্ষরেখা যেটা 26°38, আর উত্তরের পূর্বে আমাদের যেটা আছে সেটা হলো একটু দেখে, এটা উত্তর অক্ষরেখা আর এটা দক্ষিণ অক্ষরেখা। এখানে যেটা আছে সেটা আপনি একটু ঠিক করে নেবেন। আরেকটা পূর্ব দ্রাঘিমা, আরেকটা হচ্ছে পশ্চিম দ্রাঘিমা। 88°01 থেকে 92.41। আপনারা যেটা উত্তর অক্ষরেখা দেখতে পাচ্ছেন সেটা একটু ঠিক করে নেবেন। এই জায়গাটা ঠিক আছে, 26°38 এটা ঠিক আছে। এর পরবর্তী অংশটা একটু ঠিক করে নেবেন, ঠিক করতে হবে। আমরা এই জায়গাগুলোতে একটু দেখি কি হচ্ছে আমাদের সাথে। উত্তরে বাংলাদেশের উত্তরে কি কি রয়েছে একটু দেখি। ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম রাজ্য, এগুলোর সাথে বাংলাদেশের কোন কোন জেলাগুলো পড়তে পারি আমরা একটু দেখবো। এই জায়গায় আমাদের কোন কোন বিভাগগুলো আছে, জাস্ট আমরা বিভাগগুলোর সাথে একটু মিলাবো। তাইলে আমাদের একটা মানচিত্র কল্পনা করবো। আমরা যখন বাংলাদেশের মানচিত্রটা আঁকবো, আমি সবাইকে পরামর্শ দিব বাংলাদেশের মানচিত্রটা একটু নিজে নিজে আঁকার ট্রাই করবো। আঁকার ট্রাই করে যেটা আন্তর্জাতিক মানচিত্র আছে সেখান থেকে নিয়ে ভারতের কিছু জেলা যেগুলো বাংলাদেশের সাথে লাগানো সেগুলো সহ মানচিত্রটা আঁকবো। সেগুলোর সাথে মানচিত্রটা আঁকার ফলে বাংলাদেশের ওই যে বিভাগগুলো আছে একটা বড় কাগজ আঁকবে, আঁকার পরে নিজেরাই জেলাগুলো বসাবে, জেলা এবং ওইটা। তারপর হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণে যে জেলা কিংবা অঞ্চলগুলো রয়েছে, কিংবা ওই জায়গাগুলো থেকে যে যে নদীগুলো আসতেছে, এই জায়গাগুলো সীমানা, স্থলবন্দর, তারপর হচ্ছে নদী, তারপর হচ্ছে জেলা কিংবা বিভাগগুলো একটু সংযুক্ত করে দিবেন। ঠিক এই 4টা জায়গা থেকে আমাদের প্রশ্নগুলো আসে এবং আমরা দ্বিধার সম্মুখীন। এই 4টা জায়গা একটু কষ্ট করে নোট ডাউন করবেন, দেখবেন এই পড়াটা একদম পানির মতো সোজা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দক্ষিণে কি রয়েছে? বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেটা অনেক দূরে। পূর্বে রয়েছে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং মায়ানমার। মায়ানমারটা অ্যাকচুয়ালি পূর্ব কিংবা দক্ষিণ পূর্ব দুইটাই হইতে পারে, একটু জেনে রাখবেন। আর পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ আছে। তারপরে আসি বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত রাজ্য দুইটি, রাখাইন এবং
সিলভাসিন, রাখাইন বা আরাকান, যাই হোক। তারপর আছে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রাজ্য পাঁচটি: আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ। এটা শর্টকাট টেকনিক দেওয়া আছে, সেটা হলো আমি চিনি। আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ। এখানে আমাদের একটা জিনিস যেটা কনফিউজিং লাগে সেটা আমরা একটু দেখি। এই জায়গায় আসাম, এটা লাগে, দেখি। আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ, সংক্ষেপে বলে আমি ত্রিমের। এটা হলো সীমানা, এটা হলো সীমানা। তারপর দেখি ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7টি কেন্দ্রশাসিত রাজ্যকে বলে সেভেন সিস্টার্স, 7 বোন। এই 7 বোনের এমন গুণাবলী, তারা সব সময় ভারতের কেন্দ্রীয় সরকারকে একটা প্রেসারের উপর রাখে। এই মুহূর্তে মণিপুরে একটা ঝামেলা লাগাইলো, তো ওই মুহূর্তে নাগাল্যান্ডে একটা ঝামেলা লাগাইলো। সেখানের মধ্যে কট্টরপন্থী অনেকগুলো বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, যেগুলো সবসময় মাঝে মাঝে নিজেরা হুমকি দামকি দেয় যে আমরা স্বাধীন হয়ে যাব, আমরা এই হয়ে যাব, সেই হয়ে যাবো, সে অনেক কিছু বলে। ভারত সরকারকে সবসময় একটা অতিরিক্ত প্রেশারের উপর রাখে, সেগুলো হলো এই 7টা অঞ্চল। এই 7টা অঞ্চল এরকম আচরণ করার পিছনে যে কারণটা আছে, সেটা হলো এই 7টা অঞ্চল তুলনামূলক মূল ভারত থেকে অনেকটা দূরে হওয়ায়, মানে চিকেন নেকের সাথেই তো সংযুক্ত হয়ে ভারতের সাথে লেগে আছে, কিন্তু অনেকটা বিচ্ছিন্ন হওয়ায় মূল ভারতের ভূখণ্ডে যেভাবে উন্নয়ন করা সম্ভব কিংবা নাগরিক সেবা প্রদান করা সম্ভব, সেভাবে ওরা সুযোগ সুবিধা পায় না। তাই দেখে তাদের মধ্যে একটা স্বাধীনতার ইচ্ছা কিংবা আশা জাগে। সেই হিসেবে তারা সবসময় স্বাধীনতা এবং স্বাধিকারের জন্য আন্দোলন করে। যেহেতু সেগুলো আন্দোলন করে, সেহেতু ভূ রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট এগুলাকে ঘিরে উঠে আসে। তাই এগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা দেখি মনে রাখার টেকনিক বলছে আমি হচ্ছে আমি না, সে যাই হোক, আমরা একটু দেখি। আসাম আছে, মিজোরাম আছে, ত্রিপুরা আছে, মেঘালয় আছে, অরুণাচল আছে, নাগাল্যান্ড আছে, মণিপুর আছে। এখানে একটা জিনিস দেখ, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, এই সাত, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই 7টা অঙ্গরাজ্য, যেগুলো একাধারে সেভেন সিস্টার্সে আছে এবং সাথে বাংলাদেশের সাথে ওদের সীমান্ত রয়েছে। আর 3টা রাষ্ট্র যেগুলো সেভেন সিস্টার কিন্তু বাংলাদেশের সাথে সীমানা নাই, সেগুলো হলো শেষের 3টা: অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, আমেনা। বা সে যাই হোক, আমেনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু সেভেন সিস্টার যেহেতু 7 বোনের 3টা বোন, তাই আমরা একটু আলোচনা করি, না হয় ওরা মন খারাপ করতে পারে, সে কারণে আমরা আলোচনা করলাম। তো যেহেতু আমরা ওই একটা শর্টকাট টেকনিক যেটা দিয়েছে অমিত্রিম, এই অমিত্রিম দিয়ে আমরা মনে রাখতে পারি আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, এই একসাথে সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত এবং বাংলাদেশের সীমানাবর্তী। এছাড়া বাকি 3টা সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত হলেও সেগুলো বাংলাদেশের সীমানা নেই, এবং বাংলাদেশের সীমানার সাথে ভারতের 5টি রাজ্য রয়েছে, সেগুলো হলো অমৃত্রী ম্যাপ: আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত না, কিন্তু বাংলাদেশের সাথে সীমান্ত। আশা করি এই বিষয়টা নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হবে না। আমি যেভাবে বলছি আর একবার করে নিবে, ইনশাল্লাহ হয়ে যাবে। বাংলাদেশের সীমান্তবর্তী আছে, দেখা যাক আমাদের কি দেখায়। আমরা একদম চলে গেলাম কক্সবাজারের দিকে, দক্ষিণ পূর্বে। দেখি কি আছে, বলছে টেকনাফ। টেকনাফ একটা উপজেলা, ওই উপজেলার একটা ইউনিয়ন, সম্ভবত সেরাদ্বীপ বা সেন্ট মার্টিন, ওইটা একটা জায়গা। তারপর আসি, যেহেতু এটা একদম দক্ষিণে, তো একদিকে একটু পূর্ব দিকে যাই। যেহেতু দক্ষিণ পূর্ব, আমরা একদম দক্ষিণেটা দেখলাম, এটা টেকনাফ সর্বশেষ উপজেলা। এরপরে আছে সেরাদ্বীপ বা সেন্ট মার্টিন, এটা একটা ইউনিয়ন। এরপরে আসি বান্দরবন। বান্দরবন একটা জেলা। তাহলে বান্দরবনের পরে আছে থানচি। ওই থানচির আকাইনতম জায়গাটাই হলো আমাদের সর্বশেষ পূর্বে। তারপর দেখি এটা পূর্বে, পশ্চিমে কি আছে দেখি।
সাতক্ষীরা। এই সাতক্ষীরা শ্যামনগর এটা আমাদের অবস্থান করছে। আর অপর পাশে বিপরীতে যে জায়গাটা আছে সেটা একটু দেখি। তেঁতুলিয়া, বাংলা ভাষা, বাংলা বান্ধব। এই জিনিসগুলো একবার দেখে নিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাতে প্রেশার নেওয়ার কিছু। আমার স্ক্রিন শেয়ারটা কি অফ হয়ে গেছে? একটু জানাবেন আমার স্ক্রিন শেয়ারটা কি অফ হয়ে গেছে? আশা করি স্ক্রিন শেয়ার চলতেছে। আমরা একটু পরে ফিরে যাই। সীমান্তবর্তী স্থানগুলো এখানে দেখুন। দেখি। উত্তর দিকে হচ্ছে পঞ্চগড়, সেটা জেলা। পঞ্চগড়ের থানা তেঁতুলিয়া। তারপর হচ্ছে ওই স্থানের নাম বাংলা বান্ধা। দক্ষিণে কক্সবাজারটা আমরা একটু দেখলাম। কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন, সেরাদ্বীপ। সেন্ট মার্টিনের অপর নাম সেরাদ্বীপ বলা যায়। পূর্বে আছে বান্দরবন, যেটা হচ্ছে থানসি। থানসি থানা রেমাক্রি ইউনিয়নের আকাইতন। আর পশ্চিম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, থানা হচ্ছে শিবগঞ্জ। আর ইউনিয়ন হচ্ছে মানাকশা, স্থান মানাকশা। এরপর দেখছি বাংলাদেশের সীমান্তবর্তী যে দুটি জেলার সাথে ভারতের সীমানা নেই, সেটা হলো বান্দরবন এবং এই বান্দরবন এবং কক্সবাজারের মধ্যে আবার কক্সবাজারের সাথে মায়ানমারের সীমানা রয়েছে। বাংলাদেশের যে বিভাগের সাথে ভারতের সীমানা নেই, এটা হচ্ছে বরিশাল আর একটা হচ্ছে ঢাকা। সীমান্তবর্তী স্থান এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখি এগুলো একটু ভালো করে দেখি। সীমান্তবর্তী স্থানের মধ্যে আবার অতিরিক্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে। এই যে কুড়িগ্রাম, আরেকটা হলো লালমনিরহাট। এই দুইটা আপনাদেরকে সীমানা দিয়েও জ্বালাবে। তারপরে আসছে ছিটমহলের কথা, এই দুটা জিনিস দিয়েও জ্বালাবে। তারপর আসছে বিলুনি, হামাবি, সিলেট। আমি যেই কটা দাগাই দিলাম, এই সাতটা একদম মুখস্থ মুখস্থ করে দেবেন। এই সাতটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90% ধরে রাখতে পারেন। এরপরেও বাকিগুলো দেখে যাবেন। কারণ আমরা ধারণা করতে পারি কিন্তু নিশ্চয়তা দিতে পারি না ঠিক কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। এই সীমান্তবর্তী স্থান এবং জেলা সাথে প্রথম দুইটা কুড়িগ্রাম এবং লালমনিরহাটের ছিটমহল সংক্রান্ত জিনিসগুলা একদম ভালো করে দেখা যাবেন। সম্প্রতি সময়ে বড়লেখা ব্রহ্মবাড়িও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসছে। সেক্ষেত্রে এটাও একটু দেখবেন। আমরা এই জিনিস থেকে, এই জায়গা থেকে এই জিনিস থেকে দেখবো। আমরা এরপরের পৃষ্ঠায় যাই। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা। আচ্ছা, আমরা তো এটা সবাই জানি বাংলাদেশের টোটাল জেলা 66। এটা আলহামদুলিল্লাহ আমাদের সবার মুখস্থ। তারপর আছে সীমান্তবর্তী জেলা 32। খুব ভালো। ভারতের সাথে সীমানা আছে 30। আবার মায়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা হচ্ছে 3টি, সমান 33। কিন্তু আমাদের উত্তর হবে 32। যদিও বাইনারি করা অনেক আগে ছেড়ে দিয়েছি, তাও আমাদের এখানে একটু বাইনারি টাইপের হিসাব চলে আসছে। 30, 3, 32। এটার ঘটনা হলো ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে সীমানা আছে রাঙ্গামাটি। এই একটার কারণে আমাদের একটু ঝামেলা হয়। সেটা খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু জেনে রাখবো। রাঙ্গামাটির জেলা হিসেবে আরো একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা আপনারা বের করবেন। ভারতের সাথে সীমান্তবর্তী জেলা 30টি এবং মায়ানমারের সাথে 3টি। এই যে মায়ানমারের সাথে 3টি আছে, এই তিনটা মুখস্থ রাখবে এবারে রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার। আবার আমাদের পার্বত্য চট্টগ্রামের জেলা কিন্তু 3টি, একটা হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবন, আর হচ্ছে খাগড়াছড়ি। রাঙ্গামাটি,
রাঙ্গামাটি, বান্দরবন প্লাস খাগড়াছড়ি। এই তিনটা মিলে হলো আমাদের পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামের জেলা হলো তিনটি। আর তার মধ্যে রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার এই তিনটা জেলার সাথে সম্পর্ক রয়েছে বা সীমান্ত রয়েছে মায়ানমারের সাথে। সেখান থেকে রাঙ্গামাটির সাথে মায়ানমার এবং ভারত দুইটা দেশের সাথে সম্পর্ক রয়েছে। পার্বত্য চট্টগ্রামে আরেকটা জেলা আছে, ও সরি, এই জেলা বান্দরবন, যে বান্দরবনের সাথে ভারতের সম্পর্ক নাই। পার্বত্য চট্টগ্রামের আবার খাগড়াছড়ি আছে, যে জেলাটার সাথে সম্পর্ক নাই মায়ানমারের। এই স্থানে তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট, একটু জেনে রাখলে আশা করি সহজ। পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো নিয়ে সেখানে বান্দরবনের সাথে ভারতের সম্পর্ক নেই, আর খাগড়াছড়ি যার সাথে মায়ানমারের সম্পর্ক। পার্বত্য চট্টগ্রামের জেলা নয়, কিন্তু যে জেলা একমাত্র মায়ানমারের সীমান্তবর্তী সেটা হলো কক্সবাজার। আমি আগে বলছি পার্বত্য চট্টগ্রামের জেলা ছিল তিনটি, টু প্লাস থার্টি। টু প্লাস থার্টি, এটা ছিল আমাদের পার্বত্য চট্টগ্রাম, কিংবা ভারত এবং মায়ানমারের সীমান্ত নিয়ে আমাদের সাথে বোঝাপড়া। আমরা যাই এরপরে, কি যাই দেখি, বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্যের সীমান্ত সবচেয়ে বেশি আমরা দেখলাম, অনেক লম্বা সীমান্ত। তা তো আছে আসাম, কুমিল্লার দিকে একটু আছে, অত বেশি না। যে বিভাগের সাথে ভারতের সীমানা নেই একটা হচ্ছে ঢাকা। ঢাকা রাজধানী, কারোর সাথে সীমানা থাকার কোনো সুযোগ নেই। আর সে আরেকটা আসলো বরিশাল, এবং বরিশাল আছে ওইদিকে সাগরের দিকে, সীমানা থাকার সম্ভাবনা নাই। তারপর মিয়ানমারের সাথে সীমান্ত আছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে। ওই চট্টগ্রামের মধ্যে একমাত্র কক্সবাজার আছে, আর পার্বত্য চট্টগ্রামের দুইটা জেলা আছে। খাগড়াছড়ির সাথে সীমান্ত নেই, বান্দরবন এবং রাঙ্গামাটি এই দুইটা। আহ, আচ্ছা, এখন দেখি বাংলাদেশ ও মায়ানমার উভয় দেশের সাথে ভারতের যে রাজ্যের সীমানা আছে, বাংলাদেশ এবং মায়ানমার এই দুইটার সাথে সম্পর্ক আছে। বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য এইটা একটু জেনে রাখবো। আয়তন, সেটা পরিবর্তনের পরে অপশনে যদি 570 এবং 610 সেটার মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে, তখন আপনারা বুঝতে পারবেন কোনটা আনসার করা লাগবে। মোট সীমান্ত দৈর্ঘ্য 5138 কিলোমিটার, গুগল বই অনুযায়ী 4719 কিলোমিটার, তবে আপনাদের বই অনুযায়ী এটাই বেশি দেখা যায়। তো দেখবেন অপশনে কোনটা আছে, বা কোনটা আগে দিছে, অপশনে এতে কোনটা দিছে বা পরে ডিতে কোনটা দিছে, সেই অনুযায়ী আনসার করা লাগবে। মোট স্থল সীমানা 4700। আব্দুল্লাহ, জি ভাই। একটু বলে লাউডলি কথা বলতে বলতেছে, সাউন্ড নাকি কম আসতেছে। আর ও একটু আচ্ছা, ঠিক লাউডলি আছে। বলার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি বলি, বাংলাদেশের মোট আয়তন এটা হচ্ছে 1,47,610, কিংবা আমরা এর আগে যেটা করছিলাম 1,47,570। এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনাকে অপশনে দিবে, এবং সেখান থেকে আপনার আনসারটা আপনারা চুজ করবেন। এটা বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য 5138 কিলোমিটার, এটা আপনারা পড়ছেন, কিন্তু ভূগোল বই অনুযায়ী আছে 4719 কিলোমিটার। আমি আশা করব আপনাদেরকে বইয়ে আপনাদের দুইটাই পড়বেন, তবে এটা আশা করা যায় আপনাদেরকে 5138 কিলোমিটারটাই দিবে, এবং সেটাকে আপনার আনসার হিসেবে কাউন্ট করতে পারেন। তারপর মোট স্থল সীমানা 4727 কিলোমিটার, উপকূলীয় সীমানা বা তটরেখার সীমানা দৈর্ঘ্য সেটা হলো 711 কিলোমিটার, যেটা ভূগোল বই অনুযায়ী অন্যটা দেওয়া আছে, আপনারা দেখবেন। ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য 4156 কিলোমিটার, এটা বিজিবি রিপোর্ট অনুযায়ী। তারপর বাকিটা আছে গুগল বই অনুযায়ী 3715 কিলোমিটার। এবং মিয়ানমারের সাথে আমাদের সীমানা নিয়ে কয়েকটা তথ্য আছে, যেখানে আমরা একটু পরে আলোচনা করব। এখানে দেওয়া আছে, যেটা আমরা যাই। তো আজকের ক্লাস এই পর্যন্ত।
কিছু জিনিস যেগুলো একটু আছে কিংবা আরো তথ্য জানা দরকার, সেগুলো আমরা পরবর্তী সময়ে যখন ওই জায়গায় আসবো আমরা সেটা নিয়ে বিশদ আলোচনা করবো। আজকে যেহেতু আমাদের একটু কিছু বিষয় আছে যেগুলো আমাদের শুধু একটু টাচ দেওয়া দরকার বা কাজ করা দরকার, সেগুলো কাজ করলাম। আর যে বিষয়গুলো নিয়ে একটু কথা বলা দরকার, আজকে যে বিষয়গুলো আমরা করবো, বাংলাদেশের সীমান্ত এলাকাগুলো একদম শেষ করে ফেলবো। এরপরে তারপর আছে সীমান্তবর্তী স্থান এবং জেলা। এই জায়গা থেকে আমি 4টা বা 5টা, সম্ভবত 4টা, দুঃখিত, নীলফামারীটাও একটু অ্যাড করে নিতেন যদি 7টা দিয়ে থাকি। এইগুলো এবং সীমান্তবর্তী স্থানগুলো একেবারে মুখস্থ করে ফেলবেন। এরপরে আসছে বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত রাজ্য, এইগুলো একটু দেখবেন। এখানে আর তেমন গুরুত্বপূর্ণ টপিক নাই। তো আমি যেটা বলবো, আশা করব সবাই ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলোতে আয়োজনে যুক্ত থাকবেন এবং আপনাদের বন্ধুদের মেনশন করে মেনশন দিয়ে আমাদের আয়োজনে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে মাইক অন করে বলতে পারো। একটু চ্যাট বক্সে জানাও ক্লাসটা কেমন লাগছে আর কোনো প্রশ্ন আছে কিনা। দুইজন উপস্থিত দেখা যাচ্ছে। একটু কষ্ট করে জানাও যে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। আজকে হয়তো একটু টেকনিক্যাল কিংবা একটু ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এবং আমরা আরো ভালোভাবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলো উপভোগ করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আর আমি একটু দুঃখ প্রকাশ করতেছি, একটু টেকনিক্যাল সমস্যার কারণে ক্লাস শুরু করতে দেরি হয়ে গেছে। ইনশাল্লাহ এরপর থেকে আরো ভালোভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর টেকনিক্যাল সমস্যা হওয়ার জন্য দুঃখিত। আজকের মতো ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।